আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের পরিমিতির আরেকটা অংশ নিয়ে, সেটা হচ্ছে পরিমিতির সেকেন্ড পার্ট অর্থাৎ 16.2, যেখানে আমরা কথা বলবো চতুর্ভুজ নিয়ে। তাহলে আসো শুরু করে দেই। তো পরিমিতির এই পার্টে আমরা প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে চতুর্ভুজ নিয়ে এবং পরিমিতি দেখো 16.2। প্রথমে আসো চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা প্রথমেই যদি বলি, দেখো চতুর্ভুজের যে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি বলতো? চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের আমরা যদি প্রকারভেদের মধ্যে যাই, তাহলে আমরা কিছু বিশেষ কন্ডিশনের চতুর্ভুজ সম্পর্কে জানি, যেমন আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম। স্পেসিফিক্যালি আমরা এই পাঁচটাকেই মূলত হচ্ছে সবসময় পড়ে থাকি। ওকে, তাহলে প্রথমে আসা কথা বলবো সেটা হচ্ছে আয়তক্ষেত্র নিয়ে। দেখো, আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলা সমকোণ, সেটাকে আমরা বলি হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের জন্য দেখো আমরা ধরে নিচ্ছি এখানে এ বি সি ডি হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। এর জন্য দেখো এর দৈর্ঘ্য আমরা ধরো, তাহলে বিপরীত বাহুগুলা আমরা কি বলছি? সমান এবং সমান্তরাল। তাহলে দৈর্ঘ্য যদি এ হয় এবং প্রস্থ যদি বি হয়, দেখো তাহলে এই পাশের দৈর্ঘ্য এ হবে আর এই পাশের প্রস্থও কি হবে? বি হবে। ওকে, তাহলে এ বি সি টু যদি আমরা একটা আয়তক্ষেত্র চিন্তা করি, তাহলে এইখান থেকে এই এ সি অথবা ধরো এই বিডি কর্ণটা আমার পরস্পর কি হবে বলতো? সমান। তাহলে আয়তক্ষেত্রের কন্ডিশনে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলা সমকোণ, মানে 90 ডিগ্রি। আরেকটা জিনিস সমান, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের জন্য কর্ণগুলাও, অর্থাৎ আমরা যে দুইটা কর্ণ পাবো সেই দুইটা কর্ণও কি হবে? পরস্পর সমান হবে। তাহলে আসো আয়তক্ষেত্র থেকে আসলে আমরা কি কি নির্ণয় করতে পারি বা কি কি দরকার হয় সেটা দেখি। প্রথমে আসো আমরা আয়তক্ষেত্রের জন্য দৈর্ঘ্যকে ধরে নিছি এ, প্রস্থকে ধরে নিছি বি এবং কর্ণ যদি ডি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই ক্ষেত্রফল হাফ ইন্টু, দেখো আমরা যদি ওই সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এ বি ডি যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে হাফ ইন্টু এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল সেম প্রসিডিউরে এই পাশেও হাফ ইন্টু এ বি, অর্থাৎ হাফ ইন্টু এ বি প্লাস হাফ ইন্টু এ বি, অর্থাৎ দুইটা ত্রিভুজ তার ক্ষেত্রফলকে যোগ করলে সরাসরি এ বি। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমরা এটাকে বলতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা হচ্ছে আমাদের কিসের জন্য বলতো? আয়তাকার ক্ষেত্রের জন্য ক্ষেত্রফলের সূত্র। দেন আসো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। পরিসীমার জন্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর কর্ণ যদি বলি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কারণ কি এ ছিল হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর বি হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে দেখো কি কি পাইলাম বলতো? তিনটা সূত্র। আয়তাকার ক্ষেত্র থেকে আমরা তিনটা অংশ দেখব। একটা হচ্ছে প্রথমেই ক্ষেত্রফল, 2 নাম্বার হচ্ছে পরিসীমা, 3 নাম্বার হচ্ছে কর্ণ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটা সূত্র আয়তাকার ক্ষেত্রের জন্য। ওকে, ডান। নাও এরপর আসো আমরা যদি কথা বলি, এখন কথা বলবো সেটা হচ্ছে বর্গক্ষেত্র নিয়ে। খেয়াল করো, বর্গক্ষেত্র যে চতুর্ভুজের চারটা বাহুই পরস্পর সমান, বিপরীত বাহুগুলা সমান্তরাল এবং কোণগুলা সমকোণ, সেটা হচ্ছে আমাদের বর্গ। তাহলে চারটা বাহু যদি সমান হয়, দেখো দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে এই দৈর্ঘ্য এ হবে, এই প্রস্থও এ হবে, সবগুলাই এ। আর এই এ সি এবং বিডি কর্ণ পরস্পর কি হবে বলতো? সমান হবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় এবং কর্ণ যদি ডি হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল দেখো বাহু স্কয়ার, বাহু স্কয়ার, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর কর্ণ যদি বলি, সেটা কি আসবে? দেখো √2 ইন্টু এ, √2 ইন্টু এ, এটা হচ্ছে আমাদের কর্ণ। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে পরিসীমা। দেখো চারটা বাহু যদি সমান হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের 4 ইন্টু এ। তাহলে 1 নাম্বার হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদের সেটা হচ্ছে বাহু স্কয়ার। আর যদি পরিসীমা বলি, পরিসীমা হচ্ছে 4 ইন্টু এ, 4 ইন্টু এ মানে 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। আর যদি আমরা কর্ণ বলি, কর্ণটা হচ্ছে আমাদের
কর্ণটা হচ্ছে আমাদের √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের কর্ণ। কার জন্য বলতো? বর্গক্ষেত্র। এরপর আসো সামান্তরিক। তাহলে সামান্তরিকের জন্য আমরা টোটাল দুইটা সূত্র পাবো ক্ষেত্রফলের। কিভাবে? দেখো, সামান্তরিকের জন্য দুইটা কন্ডিশন। প্রথমেই ভূমি এবং যদি উচ্চতা দেওয়া থাকে, অর্থাৎ যে কোন একটা বাহু এবং তার উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে যদি একটা উচ্চতা দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে, দেখো এই যে এখানে ভূমি দেওয়া আছে b আর উচ্চতা হচ্ছে h, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে b ইন্টু h, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে সামান্তরিকের জন্য কি বলতো? ক্ষেত্রফল। বলতো সামান্তরিকের পরিসীমার জন্য আমরা সূত্র কি পাবো? সেম। দেখো, দৈর্ঘ্য যদি a হয়, প্রস্থ যদি b হয়, সেম পরিসীমা পাবো। আয়তাকার ক্ষেত্রের জন্য আমরা যেরকম পাইছিলাম, সেটা হচ্ছে 2 ইন্টু a প্লাস b। ওকে, দেখো তাহলে এক নম্বর কন্ডিশনে সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সেই ক্ষেত্রে কি ভূমি ইন্টু উচ্চতা গেল। দেন দুই নম্বর কন্ডিশনে আসো। দুই নম্বর কন্ডিশন যে আছে সামান্তরিকের জন্য একটা কর্ণের দৈর্ঘ্য আর যদি ওই কর্ণের উপর বিপরীত কৌণিক বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব। দেখো এই এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রে এস একটা কর্ণ দেওয়া আছে এবং বিপরীত কৌণিক বিন্দু থেকে একটা লম্ব দূরত্ব এইচ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কর্ণটা যদি ডি হয় এবং লম্ব দূরত্ব যদি এইচ হয়, তাহলে সেই ক্ষেত্রে ডি ইন্টু এইচ, অর্থাৎ কর্ণ ইন্টু ওই বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণ পর্যন্ত কৌণিক দূরত্ব বা লম্ব। ওকে, ডান। এরপর আসো রম্বসের ক্ষেত্রফল। রম্বসের জন্য রম্বসের ক্ষেত্রফলের আমরা একটাই সূত্র পাবো, সেটা হচ্ছে রম্বসের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল। এখানে আমরা রম্বসের ক্ষেত্রে একটা সুন্দর লাইন মনে রাখবো, সেটা হচ্ছে মনে রাখবা এটা তোমরা, সেটা হচ্ছে রম্বসের, লিখে রাখবা এটা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। খেয়াল করো কি বলছি বলতো? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত। আমরা জানি যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে কোন কর্ণগুলা কি হয়, যে ছেদবিন্দু পাওয়া যায় সেটা কি করে? সমদ্বিখণ্ডিত করে। বাট রম্বসের ক্ষেত্রে কি করে? সেটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এই লাইনটা আমরা ব্যবহার করব। নাও এরপরে যেটা আছে সেটা হচ্ছে আরেকটা চতুর্ভুজ, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। দেখো ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, খেয়াল করো, এক জোড়া বাহু সমান্তরাল, সেটাকে আমরা বলি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দেখো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে এ আর একটা হচ্ছে আমরা বি ধরে নিলাম, যদি তাই হয়, এবং এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি এইচ হয়, মানে উচ্চতা যদি এইচ হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইচ ইন্টু, অর্থাৎ উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এই হচ্ছে দেখো টোটাল 5টা হচ্ছে আমাদের সূত্র। আরেকটা অতিরিক্ত সূত্র আমরা পড়বো, সেটা হচ্ছে কার জন্য জানো? বহুভুজ। দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ বলছে। দেখো সুষম বহুভুজ অর্থাৎ এমন একটা বহুভুজ যদি আমাদের হাতে থাকে যেটা বাহু সংখ্যা n, তাহলে 5টা ধরলাম বা 10টা ধরলাম, অর্থাৎ n সংখ্যক বাহু বিশিষ্ট যদি সুষম বহুভুজ হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে na স্কয়ার। দেখো na স্কয়ার আমি লিখতেছি, na স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে n। এখন আসলে আমরা একটু পরিচয়টা জেনে নেই। এখানে দেখো খেয়াল করো, এখানে n হচ্ছে তোমার বাহুর সংখ্যা, ওকে, আর এই a হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্য। শোনো এখানে এই এটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। কনফিউশনটা কোথায় আমি একটু তোমাদেরকে দূর করে দেই এখনই। সাপোজ ধরো আমরা যদি একটা বহুভুজ চিন্তা করি এরকম ভাবে, সাপোজ
ধরো এরকম ভাবে একটা বহুভুজ আমরা চিন্তা করতেছি, এটা একটা আমরা বহুভুজ চিন্তা করলাম। খেয়াল করো, এটা যদি একটা বহুভুজ হয়, দেখো যে বিন্দুতে ছেদ করছে এটা ও বিন্দু। ওকে, এইখান থেকে খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের বাহু, বাহুর দৈর্ঘ্য বলে দিছে, দ্যাট মিন্স এই যে এই বাহুগুলা পরস্পর কি হবে জানো, সুষম হইতে গেলে এই বাহুগুলা পরস্পর কি হবে, সমান হবে, ওই বাহুগুলা পরস্পর সমান হবে। আর এই যে এখানে যে এ বলতেছে, এই এটা হচ্ছে আসলে এই যে বাহুটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই বাহুটা। এখানে আরেকটা ক্যাটাগরির প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে কৌণিক বিন্দু থেকে দূরত্ব। কৌণিক বিন্দু থেকে দূরত্ব, দ্যাট মিন্স এই যে এই দূরত্বটা। নাও আমরা একটা ম্যাথ দিয়ে ট্রাই করি, যাই। দেখো প্রথমে আসো, কি বলছে প্রথমে দেখো, একটা সুষম পঞ্চভুজ, দ্যাট মিন্স n সমান কত বলতো, 5। সুষম পঞ্চভুজ বলছে, এর প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, দ্যাট মিন্স a সমান কত বলতো, 4 সেন্টিমিটার। ওকে ডান। এখন আসো দেখো ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফলের জন্য আমরা সূত্রই তো পড়ছি একটা, বাহুর দৈর্ঘ্য দিয়ে, তাই না? ওকে, বাহুর দৈর্ঘ্য দিয়ে যদি বলে থাকি, তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো কি হবে, na স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু হচ্ছে cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত, n মানে হচ্ছে n মানে কত, 5। আচ্ছা n আগে দিয়ে নিলাম, নাও এখন মান বসাও। দেখো তো n এর মান কত, 5, এ বলতে কত, 4 তার স্কয়ার ডিভাইডেড বাই 4, তার সাথে একটা cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত, n এর মান কত বলো তো, 5। ওকে, নাও এখন ক্যালকুলেশন করো, এটাতে যদি কাটি 4 থাকলো, তাহলে 4 5 20 ইনটু cot কত ডিগ্রি আসে দেখো তো, 180 ভাগ হচ্ছে 5, 180 ভাগ হচ্ছে 5, দ্যাট মিন্স 36। তাহলে আমরা বলতে পারি cot 36 88 পয়েন্ট, আচ্ছা ইনটু দিলাম 88 পয়েন্ট কত, 409। না এই মানের সাথে যদি আমরা 20 কে গুণ করে দেই, কত, 20 কে যদি আমরা গুণ করে দেই, তাহলে এরকম আসতেছে 1768.177 এই যেটা আছে আমাদের ফাইনাল আছে। ঠিক আছে, দেখো তাহলে প্রশ্নটা কেমন ছিল, আবার একটু রিপিট করি। দেখো প্রশ্নটা ছিল এরকম যে পঞ্চভুজ বলছে, প্রতি বাহুর দৈর্ঘ্য বলছে। দেখো বাহুর দৈর্ঘ্য কথাটা বুঝতে পারছো কি, দেখো পরের অংশে যাই আমরা একটু, এখানে বাহুর দৈর্ঘ্য বলছিল, পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা কিন্তু ভিন্ন। এখানে একটা সুষম ষড়ভুজ, তাহলে n সমান কত বলতো, n সমান কত, 6। বাট কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব বলছে, এই যে এখানে একটু প্রবলেম, কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে 4। খেয়াল করো কৌণিক বিন্দুর দূরত্ব কত বলছে, 4। যদি তাই হয়, দেখো এই যে এরকম হবো চিত্রটা, 1 2 3 4 5 এই যে 6। নাও আমরা এটা ইমাজিন করলাম সুষম একটা ষড়ভুজ, যেখানে মনে পড়ে আমরা এই যেটাকে বলেছিলাম বাহু। ওকে, দেখো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, বলে দিছে, কি বলে দিছে বলতো, কৌণিক বিন্দুর দূরত্ব, দ্যাট মিন্স আমরা যদি বলি কৌণিক বিন্দুর দূরত্ব, দ্যাট মিন্স এটা ও বিন্দু হইলে এই ও থেকে এই যে এই অংশের দূরত্ব বলে দিছে কত, 4। প্রবলেমটা কোথায় বুঝতে পারছো, আমরা তো সুন্দর করে যে সূত্র জানি, কি জানি, na স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু cot 180/n, এটা দিয়ে করব, তাই না? কিন্তু প্রবলেমটা হবে কোথায় বলো তো, এখানে বলে দিছে কৌণিক বিন্দুর দূরত্ব, তার মানে অবশ্যই ম্যাথটা এই সূত্রের সাহায্যে কি আর হবে, অবশ্যই না। তাহলে কোন সূত্রের সাহায্যে হবে, দেখো এখানে আমরা যদি বলি, দেখো এই কৌণিক বিন্দু থেকে যেহেতু সুষম বলছে, সুষম, দ্যাট মিন্স এই কৌণিক বিন্দু থেকে, এটা ধরো আমরা যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করি, এটা এ দিলাম, এটা বি সাপোজ, তাহলে আমরা বলতে পারি ও এ বি, এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে। মজার ব্যাপারটা হচ্ছে এই ও থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব এবং ও থেকে বি পর্যন্ত দূরত্ব
পরস্পর সমান আর যে দূরত্বটা বলে দিছে 4, তাহলে সেই ক্ষেত্রে এটা কি অবশ্যই একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে সেটা এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এর অন্তর্ভুক্ত কোণ কত সেটা আমরা বের করব। দেখো 6টা বাহু আছে না, আমরা জানি এই কেন্দ্রে উৎপন্ন টোটাল কোণ কত বলতো 360। তাহলে 360 ডিভাইডেড বাই, আচ্ছা থিটা সমান 360 ডিভাইডেড বাই কত বলতো 6টা, তাহলে 6 6 36, 60 ডিগ্রি। ওকে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি এই ও এ বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর জন্য খেয়াল করো সমদ্বিবাহু ত্রিভুজ এবং এদের কৌণিক, তাহলে এই বাহুটা 4 হইলে এটাও 4, তাহলে সেই ক্ষেত্রে এদের এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, মনে পড়ে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে হাফ অফ এ বি সাইন আমরা থিটা পড়েছিলাম, মনে পড়ে? তাহলে সেই ক্ষেত্রে দেখো এ বলতেও আমার 4, বি বলতেও আমার 4, গুড সাইন থিটা। তাহলে ক্যালকুলেশন যদি আমি করি দেখো কত দাঁড়ায়, হাফ ইন্টু 4 ইন্টু 4 সাইন 60 এর মান বলো তো কত, √3/2, √3/2 ক্যালকুলেশন করো। তাহলে এটা দ্বারা কাটো 2, এটা কাটো 2, তাহলে 4√3। তাহলে 4√3 এই মানটা কার জন্য বলতো, এই অনলি একটা ত্রিভুজের জন্য। এরকম ত্রিভুজ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা। তাহলে এই মানটাকে আমার কি করতে হবে ফাইনালি ইনটু 6 করলে যে মানটা আসবে সেটা হবে আমার ফাইনালি অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে দেখো প্রবলেমটা কোথায় ছিল, আগের প্রশ্নে একটু খেয়াল করো, আবার রিপিট করি। আগের প্রশ্নে আমাদের একটা কথা মেনশন করে দিয়েছিল, সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর সেকেন্ড প্রশ্নে আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে কৌণিক বিন্দুর দূরত্ব। তার মানে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া থাকলে আমাদেরকে ওই কোণের মানটাকে বের করতে হবে, দেন ওটাকে সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করে আমাদের অন্তর্ভুক্ত কোণ চিন্তা করে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রফলটা বের করতে হবে। বের করে দেন সুষম কতভুজ, যদি সুষম ষড়ভুজ হয় তাহলে 6 দ্বারা গুণ, সুষম অষ্টভুজ হলে 8 দ্বারা গুণ, যদি 12 ভুজ হয় অর্থাৎ 12টা বাহু থাকে তাহলে সেক্ষেত্রে 12 দ্বারা গুণ। ওকে বুঝতে পারছি? দেন পরের প্রশ্ন আসো, এটা খুবই ইজি একটা ম্যাথ, তোমাদের বইয়ের খুবই সুন্দর ইজি একটা ম্যাথ। দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্ন বলছে একটা জমির দৈর্ঘ্য দেওয়া আছে, একটা জমির দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 60 মিটার। দেখো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে, গুড। তাহলে এই জমিকে আমরা সুন্দর করে একটা আয়তাকার জমি বলতে পারি। দেখো আয়তাকার জমি যদি চিন্তা করি, এই যে এরকম এটা একটা আয়তাকার জমি। ওকে তাহলে এ বি সি ডি আমরা একটা আয়তাকার জমি চিন্তা করলাম, যার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার এবং প্রস্থ হচ্ছে 60 মিটার। নাও এতটুকু পর্যন্ত রাখো। ওই জমির মাঝে একটা পুকুর খনন করা হয়, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, দেখো এতটুকু একটা জমি, এই জমির মাঝে অর্থাৎ ভেতরে একটা কি করা হয়েছে, পুকুর খনন করা হয়েছে, পুকুর খনন করা হয়েছে। যে পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, পাড় মানে কি বুঝতে পারছো, অর্থাৎ পুকুরের পার্শ্ববর্তী যে রাস্তাটা থাকবে অর্থাৎ জায়গাটা থাকবে সেটার বিস্তার মানে প্রশস্ততা মানে প্রস্থ 4 মিটার হইলে তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা পুকুরটা চিন্তা করি, এই যেরকম দেখো প্রত্যেক জায়গা থেকে 4 মিটার করে বাদ দিয়ে এই যেরকম ভাবে যে ক্ষেত্রটা পাওয়া যাবে, এই যেটা হচ্ছে আমাদের কি বলতো পুকুর। নাও প্রথম অংশে আমরা প্রথমেই যদি বলি, খেয়াল করো প্রথমেই যদি আমরা বলি ওই জমির ক্ষেত্রফল কত আসবে, যেমন দৈর্ঘ্য ছিল 80 প্রস্থ ছিল 60, তাহলে 6 8 48 মানে 4800 বর্গ মিটার, তাই না? ওকে এখন আসো আমি যদি বলি পুকুরের জন্য চিন্তা করো, দেখো খেয়াল করো পুকুরের যখন বলবা, পুকুরে এক কাজ যদি করি আমরা এই টোটাল ক্ষেত্রফলটা আমরা বের করতে পারছি, যদি আমরা পুকুরের ক্ষেত্রফলটা বের করি, বের করে যদি পুকুরের ক্ষেত্রফলটা এই টোটাল ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেই,
টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে বলতো? এই মাঝখানের ফাঁকা জায়গার ক্ষেত্রফল থাকবে না? হ্যাঁ, তাহলে এই মাঝখানের ক্ষেত্রফল বের করার জন্য আমরা প্রথমে এক কাজ করতে পারি। তাহলে আমরা বলতে পারি, দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দেখো টোটাল জমির দৈর্ঘ্য ছিল 80। দেখো এই অংশ থেকে আমাদের 4 মিটার কমে গেছে, এই অংশ থেকেও 4 মিটার কমে গেছে, টোটাল কমলো কত বলতো? 4 into 2 minus 4 into 2, that means 72 মিটার। সেম ভাবে তাহলে পার বাদে পুকুরের প্রস্থ কত আসবে? প্রস্থ 60 ছিল, এই পাশ থেকেও 4 মিটার কমছে, এই পাশ থেকেও 4 মিটার কমছে, তাহলে 60 minus 4 into 2, that means 52 মিটার। তাহলে খেয়াল করো, আমরা যদি বলি পুকুরের দৈর্ঘ্য পাইছি হচ্ছে 72 আর পুকুরের প্রস্থ পাইছি হচ্ছে 52, তাহলে আমরা কি এটা বলতে পারি যে অতএব পুকুরের ক্ষেত্রফল কত আসবে বলতো? দৈর্ঘ্য পাইছি 72, প্রস্থ পাইছি হচ্ছে 52, এত বর্গ মিটার। তাহলে দেখো তো কত আসে, একটু দেখি কত আসে। 72 into 52, 3744, 3744 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের পুকুরের ক্ষেত্রফল। তাহলে খেয়াল করো পুকুরের ক্ষেত্রফল। তাহলে এইদিকে তাকাও, আমরা টোটাল ক্ষেত্রফলটা পাইছিলাম কত বলতো? 4800, অর্থাৎ এ বি সি ডি এই জমির ক্ষেত্রফল পাইছিলাম আমরা কত? 4800। আর এখান থেকে পুকুরের ক্ষেত্রফল আমরা পেয়েছি কত বলতো? 3744। তাহলে আমরা বলতে পারি না যে অতএব পারের ক্ষেত্রফল, আচ্ছা পার বলা আছে যেহেতু আমরা পারি বলি, পারের ক্ষেত্রফল তাহলে আমাদের টোটাল ছিল হচ্ছে 4800 মাইনাস 3744 এত বর্গ মিটার। তাহলে কত আসবে? মাইনাস হচ্ছে 1056 বর্গ মিটার। তাহলে এই যেটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার। বুঝতে পারছি আমরা? সবাই কি বুঝতে পারছো? দেখো তো ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, নাও পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলা হয়েছে? প্রথম অংশে দেখো কি বলছে, একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ফার্স্ট কন্ডিশন বলে দিছে বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে বর্গক্ষেত্রের পরিসীমাও তাই হবে, বা বর্গক্ষেত্রের পরিসীমা যা হবে আয়তাকার ক্ষেত্রের পরিসীমাও তাই হবে। তাহলে পরিসীমা সমান আমরা কি জানি? 4 বাহুর যোগফল, তাই তো? ওকে, দেখি তারপর আসো। আয়তাকার ক্ষেত্রটির বা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। ওকে, খেয়াল করো 768 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থের সম্পর্ক দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই যদি ধরি আয়তক্ষেত্রের জন্য আয়তক্ষেত্রটির প্রস্থ ধরে নিলাম x, আর দৈর্ঘ্য বলছে প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য কত হবে বলতো?
সমান 3x। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফলের জন্য সূত্র কি জানি? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেমন 3x ইন্টু x, দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কত বলে দিছে? 768 বর্গ মিটার। তাহলে 3x স্কয়ার সমান কত? 768 বর্গ মিটার। তাহলে x স্কয়ার সমান কত? 768 ভাগ হচ্ছে 3। কত আসে দেখো তো? 768 ভাগ হচ্ছে 3, 256। 256, এটা হচ্ছে x স্কয়ারের মান। তাহলে অতএব x সমান কত বলো তো? ওটাকে রুট করলে কত আসবে? 16। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা কি বের হয়েছে বলো তো? এটা বের হয়েছে আমাদের x। কি ধরে নিয়েছিলাম? x হচ্ছে আমাদের প্রস্থ ছিল। তাহলে প্রস্থ যদি x হয়, দ্যাট মিন্স 16। তাহলে অতএব দৈর্ঘ্য কত বলো তো? অতএব দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3 ইন্টু 16, দ্যাট মিন্স 3 16 48। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য 48, প্রস্থ হচ্ছে 16। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 48 প্লাস 60 কত আসবে? 54 64, 64 দুগুণে হচ্ছে 128। এত কি সেন্টিমিটার, মিটারে দেওয়া, তাহলে মিটার, এত মিটার। তাহলে এটা আমরা পাইলাম কি বলতো? এটা আমরা পাইলাম হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কি ছিল? আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে সেই অর্থে আমরা এখানে এটা বলতে পারি না যে অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত? 128। তাহলে অতএব বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত আসবে? এক বাহুর দৈর্ঘ্য 128 ভাগ হচ্ছে 4, কত আসবে? 128 ভাগ হচ্ছে 4, 32, 32। তাহলে অতএব বর্গক্ষেত্রের আমরা বলতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মনে পড়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, দ্যাট মিন্স 32 স্কয়ার। 1024, অর্থাৎ 1024 বর্গ মিটার। নাও তাহলে আমরা ফাইনালি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছি বলতো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 1024 বর্গ মিটার। এখন আসো প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছিল যদি প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? তাহলে একটা বর্গাকার পাথরের কথা বলছে যেখানে তার দৈর্ঘ্য হচ্ছে কত? 40 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি বর্গাকার পাথরের ক্ষেত্রফল, বর্গাকার পাথরের ক্ষেত্রফল দেখো একটু আমরা সাইড নোটে যাই। দেখো এখানে 40 সেন্টিমিটার ছিল, তাহলে তাকে মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ 40 কে আমাদের ভাগ করতে হবে 100 দ্বারা, এত মিটার, দ্যাট মিন্স 0.4 মিটার। তাহলে ক্ষেত্রফল বর্গাকার পাথর যেহেতু বলছে 0.4 তার স্কয়ার, 4 16 2 গড় পাবো দশমিক, 0.1 এত বর্গ মিটার। এটা হচ্ছে একটা বর্গাকার পাথরের ক্ষেত্রফল। বর্গাকার পাথরের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ মিটার, আর আমার টোটাল বর্গের ক্ষেত্রফল হচ্ছে এত মিটার। তাহলে অতএব পাথর লাগবে কয়টা বলো তো? টোটাল ক্ষেত্রফল হচ্ছে 1024, এখান থেকে ভাগ দাও এই 0.16 এত টি, কত আসে দেখো? 1024 ভাগ হচ্ছে 0.16, 6400 টি,
6400টি। এই যেটা হচ্ছে আমাদের ফাইনালি आंसर। ওকে, বুঝতে পারছো সবাই? নাও আমরা পরের প্রশ্নে যাব। প্রথমে আসো দেখি কি দেওয়া আছে। বলছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে তা একটা বর্গাকার ক্ষেত্র হবে। তাহলে আয়তাকার ক্ষেত্রের জন্য ক্ষেত্রফল দেওয়া আছে কত বলতো? 160। যদি আমরা ধরে নেই যে ধরে নিলাম এর দৈর্ঘ্য ধরে নিলাম x আর প্রস্থ ধরে নিলাম হচ্ছে y, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশন অনুযায়ী এটা কি বলতে পারি? দেখো তো, ফার্স্ট কন্ডিশন অনুযায়ী আমরা যদি এটা বলি, যেহেতু আয়তাকার ক্ষেত্র, তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কত? 160। নাও এটা হচ্ছে আমাদের এক নাম সমীকরণ। ওকে, এরপরে দেওয়া আছে, দেখো কি বলছে? বলছে এর দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে তবে সেটা একটা বর্গাকার ক্ষেত্র হবে। এখন দৈর্ঘ্যকে 6 মিটার কমাইলে বর্গাকার ক্ষেত্র, তাহলে বর্গাকার ক্ষেত্র মানে কি বলতো? তার দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি y equals to x minus 6, তাই তো? দেখো তো এটা লেখা যায় কি? তাহলে y ওই x থেকে 6 মাইনাস করলে সেটা কার সমান হবে বলতো? সেটা হচ্ছে y এর সমান হবে। তাহলে এখান থেকে আমরা চাইলে x এর মান বের করতে পারি অথবা y এর মান বের করতে পারি। দেখো এখন, আচ্ছা এটাকে আমরা 2 নম্বরে রেখে দিলাম। এখন ক্যালকুলেশন করো 1 এবং 2 নংয়ের সাহায্যে, 1 ও 2 নং এর সাহায্যে। তাহলে 1 নং ছিল xy সমান কত? 160। তাহলে এখান থেকে আমরা যদি y এর মানটা বসাই দেই, তাহলে x ইনটু y এর মান হচ্ছে x মাইনাস 6 সমান কত বলতো? 160। তাহলে x স্কয়ার মাইনাস এর 6x মাইনাস এর 160 সমান হচ্ছে 0। তাহলে মিডল টার্ম করো, এটার মিডল টার্ম করলে কি আসবে বলো তো? মিডল টার্ম যদি আমরা করি, x স্কয়ার মাইনাস এর 16x প্লাস 10x মাইনাস 160 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে কমন নাও, x কমন নিলে x মাইনাস 16 প্লাস 10 কমন নিলে x মাইনাস 16। তাহলে x মাইনাস 16 আর একটা হচ্ছে x প্লাস 10 সমান 0। তাহলে এখান থেকে যদি আমরা এই অংশটুকু টেনে নিয়ে আসি, তাহলে হয় x মাইনাস 16 সমান 0 অথবা x প্লাস 10 ইকুয়ালস টু কত বলতো? 0। তাহলে এখান থেকে পাওয়া যায় x সমান 16 আর একটা হচ্ছে x সমান মাইনাস 10। দেখো তো মাইনাস 10 এই মানটা গ্রহণযোগ্য না, কেন বলতো? কারণ দৈর্ঘ্যকে ধরে নিয়েছিলাম x, আর দৈর্ঘ্য কখনোই কি হইতে পারে না? ঋণাত্মক হতে পারে না, সুতরাং এটা বাদ। তাহলে আমাদের দৈর্ঘ্যের মান কত বলতো? দৈর্ঘ্যের মান হচ্ছে 16। তাহলে প্রস্থ, অতএব প্রস্থ y সমান কত হবে? এই যে এখান থেকে দেখো তো, তাহলে 16 মাইনাস 6 সমান হচ্ছে 10। এই যেটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এবং যদি এখান থেকে অ্যান্সারের কথা বলি, এটা আমাদের একটা অ্যান্সার, দৈর্ঘ্য 16 এবং প্রস্থ হচ্ছে আমাদের কত? 10। ওকে, দেখো তো দৈর্ঘ্য আর প্রস্থ চাইছিল কিনা? দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছিলাম। ওকে, আমরা আশা করি সবাই বুঝতে পারছি। নাও আমরা নেক্সট ম্যাথে যাব। দেখো নেক্সট ম্যাথটা আমাদের কি বলছে? সামান্তরিকের, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো আমরা প্রশ্নটা একটু বলি। একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং অপর আরেকটা বাহু দেওয়া আছে কত? 26 সেন্টিমিটার। এর ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার হইলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমেই আসো আমরা যদি একটা সামান্তরিক অঙ্কন করি, এই যে এরকম
এটা হচ্ছে আমাদের সামান্তরিক। তাহলে খেয়াল করো, আমরা এ বি সি এবং ডি একটা সামান্তরিক চিন্তা করলাম। এই সামান্তরিকের জন্য দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে এটা 30 ধরে নিলাম। আর আরেকটা দৈর্ঘ্য দেওয়া আছে 26, তাহলে এটা 26 ধরলাম। এটা 26 হলে এটাও 26, আবার এটা তাহলে 30 হবে। ওকে, আরেকটা জিনিস আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, দ্যাট মিন্স বিডি। বিডি যদি দেওয়া থাকে সেটার মান হচ্ছে 28 সেন্টিমিটার। হ্যাঁ, ওকে। আমাদের কাছে চাওয়া হয়েছে কি বলতো? চাওয়া হয়েছে অপর কর্ণ, দ্যাট মিন্স অপর কর্ণটা আমরা যদি বলি, আমাদের কাছে চাওয়া হয়েছে এসি, অর্থাৎ প্রশ্নটা বুঝো, প্রশ্ন হচ্ছে এসি সমান কত, এই যেটা চাওয়া হয়েছে ক্ষুদ্রতম কর্ণ, সরি বৃহত্তম কর্ণ। তাহলে বৃহত্তম কর্ণ যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে খেয়াল করো, এই এসি কর্ণ নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসটা দরকার হয়, আমরা এখান থেকে যদি এটাকে এই এ বি বাহুকে আমরা একটু বর্ধিত করে দেই এবং এখান থেকে একটা লম্ব টানি, ধরে এটার নাম দিলাম হচ্ছে ই। খেয়াল করো ই, তাহলে ই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ত্রিভুজ অফ এ ই সি। এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমার কাছে যদি কোনোভাবে এ ই আর সিই এই মানটা থাকে, তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো বলতো? এই অতিভুজটা বের করতে পারবো পিথাগোরাসের সাহায্যে। তাহলে এটা বের করার জন্য আমাদের প্রথম কাজ, দেখো প্রথম কাজটা যদি আমরা এটা করি, ত্রিভুজ অফ এ বি ডি, এ বি ডি, সরি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তিনটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করার জন্য সূত্র যেন কি, তিনটা বাহু দেওয়া থাকলে √s ইনটু s মাইনাস এর a ইনটু s মাইনাস এর b ইনটু s মাইনাস এর c। তাহলে s টাকেই প্রথমে বের করি। s সমান তাহলে কি হবে বলতো? 26 প্লাস 30 প্লাস 28 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে দেখো তো কত আসে, আমরা একটু করি। 26 প্লাস 30 প্লাস 28, 84 ভাগ হচ্ছে কত? 2। 42। ওকে, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। তাহলে ক্ষেত্রফল যদি বের করি, তাহলে ক্ষেত্রফল সমান √42 ইনটু 42 মাইনাস 26, 42 মাইনাস কত আসতেছে? 30, 42 মাইনাস 28। তাহলে ক্যালকুলেশন করলে দেখো তো √√, এর ভিতরে কত আসে? 42 ইনটু এখান থেকে আসতেছিল 6, 16, 12, 14। তাহলে কত আসে? √42 ইনটু 16 ইনটু 12 ইনটু 14, তাহলে কত আসতেছে? 336 এত বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের কার জন্য বলতো? এই এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন একটা কাজ যদি আমরা করি, সেটা হচ্ছে দেখো এটাকে যদি আমরা একটা লম্ব টানি, ধরে নিলাম এফ, তাহলে এই এ বি টি ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি আবার ওই সেম ত্রিভুজ অফ এ বি ডি এই ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের সূত্র এটা হইতে পারে কি, যে হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে এ বি ইনটু উচ্চতা হচ্ছে কি বলতো? ডিএফ। এটা হইতে পারে না? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, তো ভূমি আছে উচ্চতা আছে আমরা বসাইলাম। তাহলে এইটা সমান কি বলা যাবে? এই যে ক্ষেত্রফলের মানটা পাওয়া গেছে,
336 এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা সরাসরি ক্যালকুলেশন করে ডিএফ এর মানটা বের করি। দেখো ডিএফ এর মান যদি বের করি কত আসবে, 336 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে এবি এর মান কত বলো তো, 30। 22.4 22.4 কার মান পাওয়া গেল এটা বলো তো, ডিএফ এর মান। একটু তাকাও, এখান থেকে আমাদের ডিএফ যে মানটা আসবে সিই এই সেম মান আসবে না? আমরা ক্যালকুলেশন করে দেখলাম ডিএফ এর মান 22.4, এটা পেলাম 22.4। তাহলে আমরা এটা বলতে পারি যে 22.4। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তো, এই সিবিই অথবা বিইসি এটা একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ চিন্তা করো, এটা একটা লম্ব চিন্তা করো, এটা বাকি যে অংশটা আমরা ভূমি যদি চিন্তা করি, তাহলে ভূমির মান বের করতে গেলে অর্থাৎ সেই ক্ষেত্রে ত্রিভুজ অফ বিইসি এর ক্ষেত্রে ত্রিভুজ অফ বিইসি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই না? সমকোণী ত্রিভুজ, সমকোণী। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এখান থেকে আমাদের অতিভুজ কোনটুকু বলতো, এখান থেকে অতিভুজ হচ্ছে আমাদের বিসি। তাহলে বিসি স্কয়ার ইকুয়ালস টু সিই স্কয়ার প্লাস বিই স্কয়ার। তাহলে আমরা এটা বলতে পারি যে বিসি স্কয়ার সমান সিই স্কয়ার প্লাস বিই তার স্কয়ার। আমাদের কার মান বের করতে হবে দেখো তো, আমাদের মান বের করতে হবে বিই। তাহলে আমরা মান বের করি বিই এর জন্য। দেখো বিই এর মান যদি আমরা বের করতে যাই, তাহলে বিসি এর মান হচ্ছে 26 আর সিই এর মান হচ্ছে 22.4। 26 তার স্কয়ার ইকুয়ালস টু সি হচ্ছে 22.4 তার স্কয়ার প্লাস বিই স্কয়ার আমি বের করব। তাহলে এখান থেকে আমরা সরাসরি বিই সমান দেখো কত লিখতে পারি, রুট ওভার এই যে 26 স্কয়ার মাইনাস দেখি রুট ওভার 26 আচ্ছা 26 স্কয়ার 676 মাইনাস 22.4 তার স্কয়ার 501.76। কত আসে ফাইনালি, 676 মাইনাস হচ্ছে 501.76 13.2 13.2। ওকে 13.2 এই মানটা কার জন্য পাওয়া গেছে বলো তো, 13.2 একটু খেয়াল করো, এই যে এদিকে দেখো, এই যে এই মানটা কি 13.2 না? ওকে এখন একটু দেখো, আমরা এই সেম এইসি এই ত্রিভুজের জন্য আমরা এই জানি কিভাবে 30 প্লাস 13.2। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি এই সমান কত, 30 প্লাস 13.2 কত 43.2 এই এর মান, আর সিই এর মান কত 22.4। তাহলে সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ অফ এইসি আবার ত্রিভুজ অফ এইসি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এসি স্কয়ার সমান এই স্কয়ার প্লাস সিই স্কয়ার। দেখো এই স্কয়ার প্লাস সিই তার স্কয়ার। ওকে মানগুলো বসাই দেই, এটা ছিল হচ্ছে 43.2 তার স্কয়ার প্লাস এটা ছিল 22.4 তার স্কয়ার। তাহলে আমরা এসি সমান বলতে পারি
দেখো রুট ওভার এখান থেকে দেখো কত আসে 43.2 তার স্কয়ার প্লাস 22.4 তার স্কয়ার কত আসবে 2368 রুট ওভার 2368 তাহলে এসি সমান 2368 48.66 48.66 এত সেন্টিমিটার। তাহলে এই যেটা হচ্ছে আমাদের সেই অপর কর্ণ। এই যেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, বুঝতে পারছো কি সবাই? দেখো আমরা আরেকবার একটু দেখি কি কি করেছি বলতো। আমরা প্রথমে যেটা করেছিলাম, তাহলে দেখো প্রশ্নটা আমরা আরেকবার একটু রিপিট করে নেই। একটা সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিয়েছিলাম এ বি সি ডি হচ্ছে আমাদের সেই সামান্তরিক, যার ক্ষেত্রে আমরা এ বি দৈর্ঘ্যের মান ধরে নিয়েছিলাম 30 এবং এডি এর জন্য ধরে নিয়েছিলাম 26। এর ক্ষুদ্রতম কর্ণ অর্থাৎ আমরা বিডি পেয়েছিলাম, সেটা সেইখানে মান কত দিছে বলতো 28। আমাদের অপর কর্ণ অর্থাৎ এসি এর মান নির্ণয় করতে বলছিল। তাহলে এসি এর মান নির্ণয় করার জন্য আমরা প্রথম কাজ কি করেছি, এই ত্রিভুজ, কোন ত্রিভুজটা নিছি বলতো, ত্রিভুজ অফ এবিডি। এবিডি এই ত্রিভুজের জন্য আমরা কি করেছি, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফল নির্ণয় করেছি। আরেকটা কাজ করেছি, আমরা এখান থেকে একটা লম্ব টানছি, তাহলে সেই ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ওইটা দিয়ে আমরা নির্ণয় করতে পারতাম। এই জন্য আমরা এখান থেকে লম্বের মান বের করার স্বার্থে আমরা ডিএফ এর মান বের করেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে ডিএফ এর মান যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের সিই এই মানের সমান। কেন? কারণ দুইটাই পরস্পর লম্ব এবং এই এই আর হচ্ছে সিডি পরস্পর সমান্তরাল বাহু। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ওই সিই এর মান বের করেছি। পাশাপাশি আমরা ত্রিভুজ ধরে নিয়েছিলাম সি মানে বিইসি। দেখো খেয়াল করো, বিইসি এই ত্রিভুজের জন্য আমরা কি করেছিলাম, পিথাগোরাস দিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশন করেছি হচ্ছে বিই এর মান। বিই এর মান বের করেছি। ওই বিই এর মান পাওয়া গেলে আমরা পুরাটার মান পাই হচ্ছে, অর্থাৎ পুরো এই বাহুর মান পাই হচ্ছে 43.2 আর সিই এর মান হচ্ছে 22.4। ওইখান থেকে ক্যালকুলেশন করলে এই এইসি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে এটা আমাদের হচ্ছে অতিভুজ। তাহলে এসি স্কয়ার সমান এই স্কয়ার প্লাস সিই স্কয়ার। দেখো এসি স্কয়ার সমান এই স্কয়ার প্লাস সিই স্কয়ার। এখান থেকে ফাইনালি ক্যালকুলেশন করে দেখো আমরা এসি এর মান পেয়ে গেছি 48.66। ওকে, বুঝতে পারছি? গুড। নাও পরের ম্যাথে যাই আমরা। দেখো এরপরটাও খুবই সহজ একটা ম্যাথ। এখানে বলছে একটা রম্বসের পরিসীমা হচ্ছে 180 সেন্টিমিটার। কি দেওয়া আছে বলতো? এটা হচ্ছে রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা যদি 180 হয় বলতো, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 180 divided by 4 এত সেন্টিমিটার, দ্যাট মিন্স 45 সেন্টিমিটার। ওকে, পাইলাম। এবং ক্ষুদ্রতম কর্ণের মান বলে দিছে, ক্ষুদ্রতম কর্ণ 54। তাহলে রম্বসটা যদি চিন্তা করি, এই যে এরকম এ বি সি এবং ডি, এটা হচ্ছে আমাদের রম্বস। তাহলে প্রত্যেকটা বাহু আমরা 45 পেয়ে গেছি। ওকে, আর ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম কর্ণের মান কত বলছে? 54। তাহলে দেখো আমাদের কি বের করতে বলছে? অপর কর্ণ এবং ক্ষেত্রফল। অপর কর্ণ অর্থাৎ এই এসি কর্ণ বের করতে বলছে। নাও এসি কর্ণটা আমরা বের করি, কিভাবে বের করবো বলতো? খুবই সহজ পদ্ধতি। আমরা রম্বসের ক্ষেত্রে খুব সুন্দর একটা উক্তি আমরা জানি, সেটা একটু লিখি। এই রম্বসের ক্ষেত্রে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে
সমদ্বিখণ্ডিত। দেখো এটা আমরা খুব সুন্দর একটা উক্তি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সেই অর্থে এটা যদি আমরা ও বিন্দু চিন্তা করি, দেখো ওই ও বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে সেটা একটা সমকোণ। সমকোণ। তাহলে সেই ক্ষেত্রে দেখো সমকোণ যদি হয় তাহলে এই 45 কি বলতো অতিভুজ, এটা লম্ব চিন্তা করে, এটা ভূমি। তাহলে আমরা চাইলে ও সি এর মান কেমনে বের করতে পারি বলতো, সিডি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস ওসি স্কয়ার। খেয়াল করো তো সিডি এর মান কত, 45 তার স্কয়ার। ওডি এর মান কত বলতে পারবা কি? দেখো পুরাটার মান ছিল 54, তাহলে ওডি এর মান অর্ধেক, সমকোণে সমদ্বিখণ্ডিত বলছি না, তারপর 27, তাহলে 27 তার স্কয়ার প্লাস ওসি স্কয়ার। তাহলে সেই অর্থে খেয়াল করো ওসি এর মান কত আসবে, রুট ওভার 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার, সরাসরি রুট ওভার 45 তার স্কয়ার মাইনাস হচ্ছে 27 তার স্কয়ার, 36। কার মান পাইলাম বলতো, ওসি এর মান। তাহলে ওসি এর মান যদি 36 পাই, এইটুকু যদি 36 হয় বলতো এই পাশে কত, 36। ওকে, তার মানে এসি সমান কত, অতএব এসি সমান হচ্ছে 72। ওকে নাও তাহলে প্রথম কর্ণের মান হচ্ছে কত, একটা হচ্ছে 54 আর একটা হচ্ছে 72। তাহলে সেই ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফলের সূত্র মনে আছে আমাদের, রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2, দ্যাট মিনস হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ তো হাফ, একটা কর্ণের মান হচ্ছে 72 আর একটা কর্ণের মান হচ্ছে 54। নাও কাটাকাটি করো, এটা কাটলে 36, তাহলে 36 ইন্টু 54, 36 ইন্টু 54, 1944। এই যেটা হচ্ছে আমাদের आंसर, রম্বসের ক্ষেত্রফল। তাহলে একটা কর্ণের মান কত পাইছিলাম বলো তো, 72। ওকে ডান। ওকে দেখো এই অঙ্কটা দেখো, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, একটা ট্রাপিজিয়াম বলছে এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 31 এবং 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হইলে এর ক্ষেত্রফল। দেখো ট্রাপিজিয়ামটাকে একটু অঙ্কন করি। ওকে, আমরা ধরে নিলাম এ বি সি ডি হচ্ছে আমাদের একটা ট্রাপিজিয়াম, এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য একটা হচ্ছে 31 একটা হচ্ছে 11। নাও আর কি দেওয়া আছে, অপর দুইটা, একটা হচ্ছে 10 একটা আমরা 12 এটা ধরলাম। ওকে, আমাদেরকে কি বের করতে বলছে, ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা প্রথমেই বলি, বলো তো ক্ষেত্রফলের সূত্র কি, h ইনটু a প্লাস b ডিভাইডেড বাই 2। তাহলে a কি বলতো, a হচ্ছে a b হচ্ছে সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য, তাহলে এটা ধরলাম a আর এটা ধরলাম হচ্ছে b। ওকে নাও এখন আসো, তার মানে উচ্চতা বের করতে হবে। এন্ড উচ্চতা যদি বের করতে যাই প্রথমে এক কাজ করে নেই, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা লম্ব দূরত্ব e আর এখান থেকে একটা লম্ব f টেনে নিলাম সাপোজ। তাহলে বলো তো সিডি এর মান যেহেতু 11, বলো তো EF এর মান কত, 11। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি হচ্ছে এটাকে উচ্চতা h বলি, এটা উচ্চতা h, এখান থেকে আমরা এই মানটাকে যদি x ধরে নেই তাহলে BF, আমরা AE সমান x ধরে নিছি, তাহলে BF সমান কত আসবে, টোটালটা ছিল 31, তার মধ্যে থেকে বাদ গেছে হচ্ছে 11, তার মাঝখান থেকে আরেকটা বাদ গেছে x, কত আসলো 20 মাইনাস x, BF এর মান।
ওকে, নাও ফাইনালি এখন ত্রিভুজ অফ AED এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো। সেই ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে tan স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস h স্কয়ার। x স্কয়ার, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটার মান বের করি। 100 মাইনাস h স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার। নাও রেখে দিলাম, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার আসো, ওই ত্রিভুজ চিন্তা করো, অর্থাৎ ত্রিভুজ অফ BCF। এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা 12 স্কয়ার সমান কত বলতে পারি বলো তো? h স্কয়ার, BF এর মান হচ্ছে 20 মাইনাস x তার স্কয়ার। ক্যালকুলেশন করি, 144 মাইনাস h স্কয়ার প্লাস, দেখো তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বসছে নাকি? a স্কয়ার, দ্যাট মিন্স 20 স্কয়ার 400 মাইনাস 2ab তার মানে 40x প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স x স্কয়ার। ওকে, এখন h স্কয়ারের মান দেখো, আমরা যদি কি বলে x স্কয়ারের মান যদি বসাই দেই, x স্কয়ারের মান যদি বসাই দেই, দেখো তো কত আসে? 144 ইকুয়ালস টু h স্কয়ার প্লাস 400 মাইনাস 40x, দেখো প্লাস x স্কয়ারের মান কত বসাবো? 100 মাইনাস h স্কয়ার, 100 মাইনাস h স্কয়ার। দেখো তো কি কি বাদ দেওয়া যায়? এই h স্কয়ার এটা বাদ দেওয়া যায়। এর একটা হিসাব নিকাশ করি, হিসাব নিকাশ করে এই 40x কে আমরা বাম পাশে নিয়ে আসবো, ওটা মাইনাস এর ছিল প্লাস এর হয়ে যাবে। তাহলে কত হলো? 40x ইকুয়ালস টু, দেখো তো কত আসে? ওটা নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে ওই পাশে যদি নিয়ে যাই, দেখো 400 আর 100 কত? 500, 500 থেকে 144 গেলে হচ্ছে কত থাকবে? আচ্ছা হিসাব করি, দেখো কত আসে। 500 মাইনাস হচ্ছে 144, তাহলে হচ্ছে 356। তাহলে 40x ইকুয়ালস টু 356, তাহলে x সমান কত? 356 ভাগ হচ্ছে 40, এই কত আসে? 356 ভাগ হচ্ছে 40, 8.9। x এর মান কত পাইতেছি? 8.9। ওকে, নাও x এর মান যদি 8.9 পাই, তাহলে x এর মান যে কোনো একটা জায়গায় যদি আমরা বসাই দেই, যে কোনো একটা জায়গায় যদি আমরা বসাই, তাহলে 100 মাইনাস h স্কয়ার সমান x স্কয়ার। এখন 100 মাইনাস h স্কয়ার সমান হচ্ছে 8.9 তার স্কয়ার। তাহলে আমরা h স্কয়ার সমান কত লিখতে পারি? 100 মাইনাস হচ্ছে 8.9 তার স্কয়ার, তাহলে 20.79 20.79 20.79 কে রুট করলে আসতেছে, তাহলে h সমান কত? 4.56। ওকে, এটা হচ্ছে আমাদের h এর মান। ওকে, ফাইনালি সূত্র দেখো, ক্ষেত্রফলের সূত্র কি ছিল? h ইনটু a প্লাস b ডিভাইডেড বাই 2। মান বসাই দাও। h এর মান কত পাইছি? 4.56 ইনটু a এর মান 31 প্লাস 11 ডিভাইডেড বাই 2। নাও ক্যালকুলেশনে যাই,
4.56 ইন্টু 38 যোগ 11 তাহলে 95.76 95.76 এই যেটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, বুঝতে পারছো সবাই? এটা ছিল আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে কি করেছিলাম বলতো? প্রথমে আমরা একটা আয়তাকার শেপ নিয়ে আসছিলাম, তারপরে দুইটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা ক্যালকুলেশন করে উচ্চতার মানটা বের করে নিয়ে আসছি। ওকে, নাও নেক্সট ম্যাথে যাব। ওকে, এই ম্যাথটা হচ্ছে তোমাদের জন্য, আমি জাস্ট একটু তোমাদেরকে ধরাই দিব প্রশ্নটা। দেখো প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে একটা আয়তাকার একটি ফুল বাগানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার এবং প্রস্থ হচ্ছে 100 মিটার। তাহলে একটা আয়তাকার বাগান চিন্তা করো। এটা আমরা এ বি সি এবং ডি, এটা একটা আয়তাকার বাগান চিন্তা করলাম, যার জন্য দৈর্ঘ্য দেওয়া আছে 150 এবং প্রস্থ দেওয়া আছে 100। তাহলে 150 আর এটা হচ্ছে 100 প্রস্থ। ওকে, নাও বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ বরাবর 3 মিটার চওড়া একটা দৈর্ঘ্য আছে। পরিচর্যা করার জন্য 3 মিটার চওড়া রাস্তা বলছে। দেখো খেয়াল করো, 3 মিটার চওড়া রাস্তা বলতে দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে এবং প্রস্থ বরাবরও রাস্তা আছে, তাই না? তাহলে দৈর্ঘ্য বরাবর যদি আমরা রাস্তা চিন্তা করি 3 মিটার, দেখো এইটুকু যদি আমরা সাপোজ ধরো 3 মিটার চিন্তা করি, তাহলে এইখান থেকে এই যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা, দেখো এটা হচ্ছে 3 মিটার চওড়া একটা রাস্তা। সেম প্রসিডিউর আমি যদি বলি প্রস্থ বরাবরও তো আমাদের 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো এই অংশটা কি কমন হয়ে গেছে না দুইটা ক্ষেত্রেই? যদি দুইটা ক্ষেত্রেই কমন হয়ে যায়, ওকে, তাহলে খেয়াল করো এই যে এরকম হয়। এই যে দেখো, ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নে কি বলছে বলতো? উপরের তথ্যগুলো চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে আমরা যদি বলি এ বি সি ডি হচ্ছে আমাদের সেই একটা আয়তাকার বাগান, যার দৈর্ঘ্য হচ্ছে এ বি, যার মান কত 150, এবং প্রস্থ হচ্ছে এডি, যার মান হচ্ছে 100। তাহলে এই দৈর্ঘ্য বরাবর এই 3 সেন্টিমিটার চওড়ার একটা রাস্তা, 3 সেন্টিমিটার চওড়া একটা রাস্তা, এটা সরি 3 মিটার, সেটা হচ্ছে 3 মিটার দৈর্ঘ্যের। ওকে, তাহলে আমরা যদি বলি ক নাম্বার প্রশ্নে বলছিল তথ্যগুলোকে চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও, অর্থাৎ চিত্র আঁকাইতে হবে এবং সংক্ষিপ্ত বর্ণনা। আমরা যতটুকু বললাম সেম কথাটুকুই হচ্ছে আমাদের ক নাম্বার। তাহলে খ নাম্বার আসো রাস্তার ক্ষেত্রফল তুমি বের করবা। রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমরা যদি দুইটা জিনিস চিন্তা করি, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, দেখো দৈর্ঘ্য বরাবর যদি চিন্তা করি, তাহলে দৈর্ঘ্য আছে 150 আর এই দৈর্ঘ্য বরাবর প্রশস্ততা আছে কত বলতো? 3 মিটার। তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 450, নাও এত বর্গ মিটার দৈর্ঘ্য বরাবর যেটা পাইছি সেটার জন্য। ওকে, এন্ড প্রস্থ বরাবর চিন্তা করো। খেয়াল করো, প্রস্থ বরাবর যদি চিন্তা করি, প্রস্থ তো আমার টোটাল হচ্ছে 100 ছিল, বাট এই যে এই প্রশস্ততা যতটুকু, এই অংশটুকু যতটুকু, এই অংশটুকুর মান কি আমরা অলরেডি একবার নিয়ে ফেলছি না? তাহলে এখানে কি এই প্রস্থ বরাবর একটা অংশ কমে গেছে না? কতটুকু কমছে বলতো? 3 মিটার ছিল, তাহলে 3 মিটার। তাহলে আমরা যদি প্রস্থ বরাবর চিন্তা করি, প্রস্থ বরাবর, তাহলে টোটাল প্রস্থ ছিল 100, সেখান থেকে কমে গেছে কতটুকু? 3। ওকে, আর আর হচ্ছে এর প্রশস্ততা কত? 3 মিটার। ওকে, দেখো এখানে কত আসবে? 97 ইনটু 3, 97 ইনটু 3, তাহলে 97 ইনটু হচ্ছে 3 কত? 291, এত বর্গ মিটার। এখন কি করতে বলছে? রাস্তার ক্ষেত্রফল জাস্ট খালি দুইটা যোগ করে দাও,
দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল, প্রস্থ বরাবর ক্ষেত্রফল যোগ করে দাও, এটা শেষ। আর দেন পরের প্রশ্নে বলছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং এত সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট লাগবে? তাহলে প্রথমে আগে কি করতে হবে, ইটের ক্ষেত্রফল, ইটের ক্ষেত্রফল যেহেতু আমরা সব বর্গ মিটারে নিয়ে আসছি, তাহলে এইটাকে আমাদের কি করতে হবে বলতো, 25 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে এবং এই 12.5 সেন্টিমিটার কেউ কিসে নিতে হবে বলতো, মিটারে নিতে হবে। তাহলে ইটের ক্ষেত্রফলটা আমরা বের করব, দেন ইটের ক্ষেত্রফল দ্বারা আমরা টোটাল এই যে দুইটা যোগ করে যে ক্ষেত্রফলটা পাইলাম তাকে কি করে দিব, ভাগ করে দেব, তাহলেই পাওয়া যাবে আমাদের টোটাল ইটের সংখ্যা। এটা হচ্ছে তোমাদের জন্য HW। তোমরা এক কাজ করতে পারো, তোমরা হচ্ছে এই প্রশ্নটা সমাধান করতে পারো, সমাধান করার পর যদি কেউ কোনো সমস্যা বা প্রবলেম ফেস করো তাহলে আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারো। আর যে এক চান্সেই শুরুতেই করে ফেলতে পারবা সেও আমাদেরকে হোয়াটসঅ্যাপ কমেন্টের মাধ্যমে জানাইতে পারো যে ডান, অর্থাৎ তুমি একবারেই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের পরিমিতির সেকেন্ড পার্ট। তাহলে আমরা ইনশাআল্লাহ এর পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে পরিমিতির থার্ড পার্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।